This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআর আবহে আবার এক মৃত্যু হয়েছে এমনই অভিযোগ এবার নদিয়ার তাহেরপুরে। মৃতের পরিবারের দাবি ৩০ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন শ্যামল কুমার সাহা। ২০০২-এ ভোটার তালিকায় তার নাম নেই। বিএলও এনুমারেশন ফর্ম বাড়িতে দেওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়। পরিবার দাবি করছে যে তার ২০০২-এর ভোটার কার্ডে নাম ছিল না, সেটা নিয়ে তার চিন্তা ছিল। এসআর আবহে ফের মৃত্যুর অভিযোগ উঠছে নদিয়ার তাহেরপুরে। এবার ৩০ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন শ্যামল কুমার সাহা। তার বাড়িতে ফর্ম দিয়ে গিয়েছেন বিএলও, কিন্তু ২০০২-এর ভোটার তালিকায় শ্যামল কুমার সাহার নাম নেই। তা নিয়ে উদ্বেগে ছিলেন, এমনটাই দাবি করছেন তার পরিবার। মহাদেব কুন্ডু আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। মহাদেব, এসআরের আতঙ্ককেই কি দায়ী করছেন পরিবারের লোকজন? একদমই, দেখো, যেটা জানা যায় যে এসআর কারণেই কিন্তু তিনি দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন এবং আতঙ্কে থাকার কারণেই তার এই পরিণতি বলে দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য, যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা সিএএ এর কথা বলছেন, কিন্তু সরকারিভাবে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিএএ না বলার কারণেই, তাদের নির্দেশ না দেওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। মানুষ ভীত সন্তুষ্ট হয়ে পড়েছেন এবং সেই কারণে একাধিক মানুষ কিন্তু এরকম আতঙ্কিত হয়ে পড়ার কারণে এমনই এই পরিবারের নেতৃত্বরা তারা কিছু বলছেন না, শাসক হোক বা বিজেপি। এবং রাজনৈতিক পরিবারের পক্ষ তারা রাজনৈতিক তাদের মত পার্থক্য রয়েছে। কেউ বলছেন যে এই সিএএ এর মধ্যে দিয়ে মানুষকে হয়তো ভয় দেখানো হচ্ছে, যেমন একটি রাজনৈতিক দল বলা হচ্ছে, তেমনি আরেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিএএ করলেই তারা নাগরিকত্ব পাবেন। যারা ২০০০ সালের পরে এসছেন তারা তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ দ্বিমত লক্ষ্য করা যাচ্ছে দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। ধন্যবাদ। সব ভোটেরই নিয়ে এইসব নিয়ে চিন্তা করে, খায় না, দেয় না, শুয়ে থাকে। এটা কবে থেকে লক্ষ্য করছেন আপনি? লক্ষ্য তো এইটা শুনেই এরকম করে। কেন, ওনার ভোটার কার্ড, আধার কার্ড নেই? আছে। তাহলে টেনশন করছেন কেন? উনি টেনশন ছেলেপেলে রয়েছে, ছেলেপেলের কোনো জন্য ২ সালে নাম নেই। আমাকে কলিকায় তুমি কি বোঝো? তুমি কিছু বোঝো? তুমি ভক করে না, তো আমার কানের কাছে ভক করে না। আগে আপনাদের বাড়ি কোথায় ছিল? আমার বাংলাদেশ ছিল। এই দেশে এসেছেন কত বছর? এই দেশে ৩০ বছরের বেশি আছে। দিন থেকে এসআইআর ঘোষণা হলো। এসআইআর ঘোষণাতে যেই শর্তাবলী দিয়েছে যে ২০০২ সালে যাদের নাম নেই তাদের আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, বিভিন্ন কিছু, যেরকম মানুষ একটা আতঙ্ক হয় সেই আতঙ্কে ওনার মধ্যে শুরু হয়েছে। এনার যেহেতু ২০০২ সালে নাম ছিল না, কিন্তু এসেছে উনি ৩০ বছর হয়ে গেছে। যদি সরকার তার নির্বাচন কমিশনকে দিয়ে যদি এটা বলায় যে আপনারা সিএতে আবেদন করুন যাদের নাম নেই, তাহলে এটা মানা যায়। কিন্তু সরকার তো এটা বলেনি, নির্বাচন কমিশন এটা বলেনি। এটা কারা বলছে? এটা কোনো রাজনৈতিক দলের লোকরা এটা বলছে। এটা ঘোষণা করলেই সকলে শান্তি পাবে। তো মাঝে মাঝে টেনশন করতো যে আমার তো এসআরের নাম নেই, তা কী হবে বলা যাচ্ছে না। হ্যাঁ, এরকম এইরকম বলতে বলতে আজ হঠাৎ মারা গেছে। হয়তো ওই চিন্তাভাবনা করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আচ্ছা, আপনারা তো একসঙ্গে চলতেন, কখনো বোঝাতেন না? তাহলে কখনো আপনারা সাহস জোগাতেন না? আপনারাও টেনশন আছেন? কোনটা? আমরা তো সাহস জোগাতাম, তা সত্ত্বেও টেনশন তো আর বলে কেউ আসে না, টেনশন হতেই থাকে, যেহেতু নাম নেই। এসআইআর চলছে, বাড়ি ছেড়ে পালাচ্ছে বাংলাদেশিরা। বসিরহাটের বিরামনগর, সেখানে একটা বাড়িতে তালা ঝুলতেই পারে, কিন্তু ২০১০-এ বসিরহাটে বাংলাদেশি আসারউদ্দিন গাজী এসেছে। ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে পাকাপাকিভাবে বাস করে এই বাংলাদেশি। এসআইআর শুরু হয়েছে, তারপরে এই গ্রাম ছাড়া বাংলাদেশি দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। গোটা পরিবার চলে গেছে? হ্যাঁ, গোটা পরিবার ছিল। হঠাৎ চলে গেল কেন তা আমি জানি, সেটা সঠিক বাবা বলতে পারবো না। বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল। এখানে এসে কি করতো? এখানে এই যে সাইকেলে, এই মোটরসাইকেলে খেলা দেখাতো, আর এই লাস্টে চার দোকান করেছিল। কে কে থাকতো?
ওনার 2 ছেলে মেয়ে, বৌমা, উনি ওনার স্ত্রী। এখন তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কত সালে? 2000 কত সালে? 10 সালে? 10 সালে। 3 সালে উনি ভারতে বেড়াতে আসে পাসপোর্টে। এসে উনি একটা মোটরসাইকেল খেলোয়াড়, বাংলাদেশে আজহারুল নামে পরিচিতি। সাতক্ষীরায় হানিফ হোটেলের ভাই, সারা বাংলাদেশ চেনে, আজহারুল বলে পরিচিতি। ভারতে এসে পাসপোর্টে এসে আপাতত আমার মোটরসাইকেল নিয়ে বসিরহাট টাউনে এমনি ওই আনন্দ দেওয়ার জন্য খেলা করতে করতে বিভিন্ন খেলা করতে করতে এমএলএদের সঙ্গে পরিচয়। সর্বপ্রথম ওনার এমএলএ সার্টিফিকেট দেয় গপ্পর সাহেব, তারপরে নারায়ণ মুখার্জি। এই করতে করতে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় পাসপোর্টের মাধ্যমে বেড়াতে গিয়ে এমএলএ সার্টিফিকেট নেয়। সে এমএলএ সার্টিফিকেট নেওয়ার সময় আপাতত টেম্পোরারি একটা ঠিকানা দিত, সেটাই হচ্ছে বিরামনগর। এসআইআর হবার পরে বন্ধ পরিচালনার পরে পরবর্তী বাড়িঘর তালা মেরে চলে গেছে। অন্য দেশ থেকে যখন আসে তখন পাসপোর্টে আসে, দেশে এসে দেশের থেকে আবার পাসপোর্ট করে যখন অন্য দেশে চলে যায়, তাহলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়তো ভারতের সবথেকে বড় উগ্রপন্থী এইসব ব্যক্তি হতে পারে। শুনছি যে 2002 সালের লিস্টে নাকি ওনার নাম নেই, সেই আতঙ্কে উনি শুনছি নাকি চলে গেছেন। কোথায় গেছেন তা বলতে পারবো না। গোটা পরিবারে এবং তালা টালা দেওয়া আছে, দেখছি। হ্যাঁ, মাঝে আমি একটু খোঁজও করলাম যে কোথায় গেছে টাছে, পরে শুনলাম না এখান থেকে সব চলে গেছে, এসআইআর হচ্ছে, তাতে আমাদের 2002 সালের লিস্টের নাম নেই। বিরামনগরে তালা ঝুলছে বাড়িতে, তার কারণ এসআইআর শুরু হয়েছে, আতঙ্কে বাংলাদেশে চলে গিয়েছেন এই দাবি স্থানীয়রাই করছেন। এবার আপনাদের নিয়ে যায় বাংলাদেশি ডেরায়, কলকাতার পাশেই নিউ টাউনে। বাংলাদেশিদের খোঁজ মিলল নিউ টাউনের উদয়নপল্লীতে। TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের দেখিয়েছি আমরা পূর্বপাড়া, ঘুনি, আটঘরা, এবার উদয়নপল্লীতে নিয়ে যাচ্ছি। এসআইআর শুরু হতেই বাড়ি বিক্রি করে উধাও হয়েছেন বহু অনুপ্রবেশকারী, আর ঘাপটি মেরে আছেন আরো অনেক বাংলাদেশি। এই দাবি আমরা করছি না, সেখানকার বাসিন্দারা করছেন। TV9 বাংলার গোপন ক্যামেরায় স্বীকারোক্তি স্থানীয়দের। এই কলকাতার মধ্যেই রয়েছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। পরামর্শ দিয়ে গেছেন কবি শঙ্খ ঘোষ। আমরাও কলকাতা থেকে অনতি দূরেই একটু হাঁটাহাঁটি করছিলাম বিধাননগরের উদয়নপল্লীতে। এসআইআর ঘোষণার পর থেকে সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। এখানে দেখুন কি বলছে, কি এটা জিজ্ঞাসা করছি লোক সব কাজে ভাড়া সব ভাড়া চলে গেছিল না, আছে এইটা ভাড়া আছে, সেটা ভাড়া আছে। সাদা লাগাম কাজে গেছে, ও আসবে আজকে, আসবে না কালকে। সব এখানকার লোক, আমাদের কলকাতায় লোক, সব কলকাতার লোক। আমার কলকাতায় না না, কলকাতা কি দেখো, ডায়মন্ড হারবার, নামখানা বলো, আমাদের 24 পরগনার লোক সব। না, আপনারা তো কলকাতার লোক বোঝা যাচ্ছে। এরা কি কিসের লোক সেটা আমরা বলি, বাংলাদেশ, সেটা আমি বলছি। ইটের কাঁচা দেওয়াল তুলে টিনের ছাউনি দেওয়া ঘর, সেগুলোতে তালা। ছিলেন কারা, গেলেন কোথায়? আরেকটু এগিয়ে একটা আধ পাকা বাড়ি, অন্ধকার গলির দুপাশে ঘর, তালাবন্দি ঘর দেখিয়ে বৃদ্ধ প্রতিবেশী বললেন এখানে বাংলাদেশি থাকতো, পালিয়েছে। তখন কিন্তু তারা এখানে তাদের যে অস্থায়ী ভিটে ছিল সেটা তো ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে না এখানে স্থায়ী ভিটে কিনে ফেলেছিলেন, সেই স্থায়ী ভিটেও বিক্রি করে পালিয়ে গেছেন। দেখো এই যে এই বাড়িটা, এখানে তালা ঝুলছে, এইটা বাংলাদেশি নাগরিকরা এখানে এই বাড়ি কিনে বসবাস করছিলেন, কিন্তু তারা এখন এই এসআইআর আবহে এই বাড়ি বিক্রি করে দিয়ে পালিয়ে গেছেন, সেটা এলাকাবাসীরা বলছেন। পরের বাড়িটা দেখো, এই বাড়িতেও তালা ঝুলছে, তবে এরা কর্মসূত্রে বাইরে গেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। পরের বাড়ি, এটাতেও তালা ঝুলছে। কিন্তু এই যে বাড়িটা, এই বাড়িতে যে বাংলাদেশিরা বসবাস করতেন এবং তারা যে এই বাড়ি কিনে ফেলেছিলেন এখানে এসে, এটা কিন্তু স্থানীয় বাসিন্দারা মেনে নিচ্ছেন, আমাদের ক্যামেরার সামনে তারা স্বীকার করেছেন। কোনটা বাংলাদেশের? এটা বাংলাদেশ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। কতদিন ছিল? এই প্রায় 10-15 বছর ছিল, তারপরে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এই 1 মাস হলো গেছে। আমরা দেখেন, আমরা তো এখানে 2016-তে এসেছি, তখন থেকে ওনাদেরকে এখানেই দেখেছি। আপনারা 2016 সালে এখানে এসে তখন থেকে এখানে দেখছেন, তারপরে পালিয়ে গেলেন 15 দিন আগে, 15-16 দিন আগে উনি চলে গেছেন এখান থেকে। আপনারা কি করে জানলেন তারা বাংলাদেশি কথাবার্তা? তারপরে ওনারা আমাদের সাথে মিশতে করতো, তো তাই বলতো যে আমরা বাংলাদেশে বাড়ি। উনি স্বীকার করেছে আমাদের বাংলাদেশে বাড়ি। কসবাই গুলশান কলোনি, মেদিনীপুর শহরের হঠাৎ পল্লী, বিধাননগরের উদয়নপল্লী,
বাংলা জুড়ে আর কটা এমন পল্লী উজিয়ে রয়েছে? কতজন বাংলাদেশি লুকিয়ে রয়েছেন বাংলায়? উত্তরটা রয়ে গেল তালাবন্দির ঝুপড়িগুলির পেছনে। এই উদয়নপল্লী আমরা পুরোটা ঘুরে দেখলাম এবং এই উদয়নপল্লীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অস্থায়ী বাড়ি এবং সেখানে তালা ঝুলছে। ফলে সন্দেহ হচ্ছে যে সেখানে কি বাংলাদেশি নাগরিকরা ছিলেন যারা এখন এসআইআর আতঙ্কে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছেন। তবে এলাকার স্থানীয়রা স্থির করে দিচ্ছেন এই বাড়িতে বাংলাদেশি নাগরিক ছিলেন, বিক্রি করে তিনি পালিয়ে গেছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, উদয়নপল্লী, কলকাতা।